হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম রাজা রত্নমাণিক্য। সোনামুখী রাজা রত্নমাণিক্যের ঐশ্বর্যের তুলনা নেই। কুবেরের মতন ধনী, রাজভাণ্ডার মণিমাণিক্য হীরে জহরাতে পরিপূর্ণ। রাজা রানী শয়ন করেন সোনার পালঙ্কে, তাতে আবার হীরের কাজ করা। অন্যান্য রাজারা রাজা রত্নমাণিক্যের ঐশ্বর্যের কথা শুনে হিংসায় জ্বলে যেত। কোনো কিছুর অভাব নেই রাজা রত্নমাণিক্যের। হাতিশালায় সহস্র হাতি, অশ্বশালায় সহস্র অশ্ব, গোশালায় 10 সহস্র দুগ্ধবতী গাভী। রাজা নিজেও একজন জ্ঞানী ও গুণী ব্যক্তি। রত্নমাণিক্যের রত্নের ভাণ্ডার নানা দ্রব্যে পূর্ণ থাকলেও রাজা রত্নমাণিক্যের মনে শান্তি ছিল না। রত্নমাণিক্যের কোনো সন্তান নেই। পুত্র কামনায় তিনি বহু যাগযজ্ঞ করেছেন, সাধু সন্ন্যাসীদের দান করেছেন অজস্র সম্পত্তি, কিন্তু রাজার মনের আশা পূর্ণ হয়নি। এতে কিন্তু রাজার একমাত্র ভাই ভোজু মহা খুশি। রাজা রত্নমাণিক্যের মৃত্যুর পর সিংহাসন তারই প্রাপ্য। ভোজু হিংস্র প্রকৃতির, অথচ বিধির বিধানে রাজা রত্নমাণিক্যের যদি কোনো পুত্র সন্তান না হয়, ভোজুই রাজসিংহাসনের অধিকারী। একমাত্র সেই কারণে রাজা ভোজুকে নানাভাবে সংযত করতে চেষ্টা করেছেন, কিন্তু ভোজুকে সংযত ও সংশোধন করা রাজার পক্ষে সম্ভব হয়নি। কয়লাকে 1000বার ধুলেও কালোই থাকে, ঠিক সেই রকম শত চেষ্টায় প্রজাদের ভবিষ্যৎ ভেবে রত্নমাণিক্য মাঝে মাঝে শঙ্কিত হয়ে ওঠেন। একদিন রাজসভায় একজন জ্যোতিষী এলেন। রাজা তাদের আদর আপ্যায়ন করলেন। জ্যোতিষী রাজা ও রানীর হাত দেখে বললেন, আপনাদের হাতে সন্তান চিহ্ন রয়েছে। আপনাদের বিবাহের 15 বছর পরেই সন্তান হওয়ার কথা। ঠিক এরকম বিধির বিধান, সে পুত্র নানা বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। জ্যোতিষীর কথা শুনে রাজা রানী উল্লাসিত হয়ে উঠলেন। মুক্ত ও হীরের কণ্ঠহার পুরস্কার দিলেন জ্যোতিষীকে। হঠাৎ সেই সময় রাজসভায় ভোজু এসে হাজির। ভোজু জ্যোতিষীর হাত থেকে মুক্ত ও হীরের কণ্ঠহার কেড়ে নিয়ে বললেন, আড়াল থেকে তোর সব কথাই শুনেছি, ভণ্ড মিথ্যেবাদী কোথাকার। রাজাকে আশ্বাস দিয়ে মুক্ত আর হীরে বাগানো, বলতো আমার হাত দেখে আমার কেমন ভবিষ্যৎ। জ্যোতিষী বললেন, সাবধান না হলেই শীঘ্রই তোমার মৃত্যু এই ছেলের হাতে। জ্যোতিষীর কথা শুনে ভোজু হো হো করে হেসে উঠলেন। মৃত্যুর জন্যে আমি পরোয়া করি না, রাজার পুত্র সন্তান হবে তো? জ্যোতিষী আবার গম্ভীর কণ্ঠে বলল, রাজার যদি পুত্র সন্তান না হয় তাহলে জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয়ে যাবে। আমার এ গণনা যদি ভুল হয়, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে হাজির। ভোজু রাজার রত্নমাণিক্যের কাছে গিয়ে বললেন, আপনার পুত্র হবে এমন আশ্বাস বহু লোকে দিয়ে আপনাকে প্রতারিত করেছে। এ বেটাও সেই দলেরই, তবুও একবার পরীক্ষা করে দেখা যায়। এই জ্যোতিষকে কারাগারে বন্দি করে রাখা হোক। আপনার বিবাহে 15 বছর পূর্ণ হতে আর মাত্র 6 মাস বাকি। জ্যোতিষীর কথা যদি সত্যি হয়, মহারানী আগামী 1.5 বছরের মধ্যে সন্তান হওয়া উচিত। যদি সন্তান হয়, জ্যোতিষীকে মুক্ত ও হীরের কণ্ঠহার উপহার দিয়ে সসম্মানে মুক্তি দেওয়া হবে। আর যদি না হয়, জ্যোতিষীর গর্দান নেওয়া হবে। ভোজুর প্রস্তাবে রাজা রত্নমাণিক্য মেনে নিলেন। অতএব জ্যোতিষীকে কারাগারে বন্দি করে রাখা হলো। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। মহারানী সন্তান সম্ভবা হলেন। রাজা আনন্দে মেতে উঠলেন। জ্যোতিষীকে মুক্ত আর হীরের কণ্ঠহার উপহার দিয়ে মুক্তি করে দিলেন। এদিকে ভোজুর মাথায় বাজ পড়ল। যেহেতু সিংহাসন পাওয়ার আর আশা নেই, ভোজু তার বন্ধু দুর্জনকে ডেকে বললেন, আমার আর সিংহাসন পাওয়ার কোনো আশা নেই, মহারানী সন্তান সম্ভবা। দুর্জন শয়তান, মাথাটা ওর সাংঘাতিক কূটবুদ্ধিতে ভরা। ভোজুর কানে কানে ফিসফিসিয়ে বলল, বন্ধু, এর জন্যে ভাবনা কি? রাজপুত্রকে যে কোনোভাবে শেষ করতে পারলেই সিংহাসন আবার তুমিই পাবে। ভোজু বললেন, বেশ, কিন্তু এই ষড়যন্ত্রের কথা যেন অন্য কেউ জানতে না পারে। ভোজু বললেন, সে বিষয়ে কোনো ভাবনা নেই, কাকপক্ষীও টের পাবে না। যথাসময়ে মহারানী চাঁদের মতো একটা ছেলে হলো। রত্নমাণিক্য আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। রাজকোষ থেকে মণিমাণিক্য, বস্ত্র ইত্যাদি ব্রাহ্মণ ও দরিদ্রদের মুক্ত হস্তে দান করতে লাগলেন। আনন্দের সীমা নেই। প্রজারাও আনন্দে মেতে উঠল। ভোজুর মনে শান্তি নেই। এই পুত্রই তার জীবনহানির কারণ হবে। অসহ্য, যেমন করেই হোক একে হত্যা করতে হবে।
দুর্জনকে কাছে ডেকে বলল, তাই তো দুর্জন, কি করা যায়? সিংহাসনের আশা তো গেল, এবার যে প্রাণ নিয়ে টানাটানি শুরু হবে। একটা ব্যবস্থা করতে না পারলে আমি নিশ্চিত হয়ে খেতেও পারছি না। দুর্জন ভোজুকে আশ্বাস দিয়ে বলল, এত অধৈর্য হলে চলবে না, ধীরে বন্ধু ধীরে। দুর্জন আর ভোজু মিলে অনেকক্ষণ পরামর্শ করল। রাজনটিকে অর্থের প্রলোভন দেখিয়ে বশ করল। দুর্জন রাজনটির হাতে একটা রূপোর কৌটো দিয়ে বলল, রাজপুত্র যখন চোখ মেলে টলটল করে তাকিয়ে থাকবে, তখন ওই কৌটো থেকে কিছু গুড় বার করে রাজপুত্র চোখে দিতে হবে। অবশ্য একথা যেন কাকপক্ষীতেও টের না পায়। সবাই যখন অন্য কাজে ব্যস্ত থাকবে, তখন রাজপুত্রের চোখে কৌটো থেকে বের করে গুঁড়ো ফেলে দিতে হবে। রাজনটি আঁচলে রূপোর কৌটোটা লুকিয়ে ভোজুর মহল থেকে বেরিয়ে গেল। ভোজু জিজ্ঞাসা করলো, ওই কৌটোয় কি আছে যা চোখে ফেলে দিলে রাজপুত্র চিরদিনের মতন অন্ধ হয়ে যাবে? আমি রাজপুত্রের জীবন চাই, অন্ধ করে লাভ কি? ধীরে বন্ধু ধীরে, আগে অন্ধ হোক, তারপরে জীবন নেওয়া খুব সহজ হবে। তাছাড়া অন্ধ হলে তোমার জীবন তো ওর পক্ষে নেওয়া কঠিন হবে। তোমাকে চিনবে কি করে যে হত্যা করবে? অতএব তোমার জীবনটা তো বেঁচে গেল। অবশ্য তোমাকে আমি সিংহাসনে পাইয়ে দেব, কিন্তু সিংহাসন পেয়ে আমায় কি দিবে? ভোজু বললে, রাজভাণ্ডারে অর্ধেক মণিমাণিক্য রূপো সোনা তোমায় দেব। দুর্জন বলল, শুধু কি তাই? আমার আরও কিছু যে চাই। ভোজু বলল, তোমাকে আমার মহামন্ত্রী করব। আমি মহামন্ত্রী হতে চাই না, অর্ধেক রাজ্য চাই। বেশ, তাই দেব। এদিকে নতুন রাজকুমারের জন্মোৎসব তখন চলছে। নাচ গান হই হুল্লোড়। রাজপুত্র সোনার পালঙ্কে, চারিদিকে মণিমাণিক্য জ্বলজ্বল করছে। কি সুন্দর রাজপুত্র! অপূর্ব তার চোখ দুটি। রাজরানী রাজপুত্রের মুখের দিকে তাকিয়ে আশা আর মেটে না। বারবার এসে দেখে যান, কোলে তুলে চুমু খান। রাজনটি আস্তে আস্তে গিয়ে রাজপুত্রের টলটলে চোখের ওপর কৌটোর সেই গুঁড়ো ফেলে দিয়ে চলে এলো। রাজপুত্র একবারে চিৎকার করে উঠল, কিন্তু শিশুর সে চিৎকার অন্য কেউ শুনতে পেল না। সবাই তখন আনন্দে মশগুল। রাজনটি সেদিন অপূর্ব নাচ নাচল। রাত ভোর হলো। দাসী এসে রানীকে বললেন, রাজপুত্র চোখ খুলছে না। সংবাদ পেয়ে রাজা সভা থেকে ছুটে এলেন। কি ব্যাপার? রানী কেঁদে বললেন, রাজপুত্র আর চোখ খুলছে না। রাজবৈদ্যকে ডাকা হলো। রাজবৈদ্য ভালো করে পরীক্ষা করে দেখে বলল, রাজপুত্র অন্ধ হয়ে গেছে, চোখ আর কোনোদিনও খুলবে না। কে যেন বিষাক্ত একটা দ্রব্য রাজপুত্রের চোখে ফেলে চোখ বন্ধ করে দিয়েছে। রাজবৈদ্যের কথা শুনে রানী কেঁদে উঠলেন। রাজা দীর্ঘশ্বাস ফেলে। রাজপুরীতে আবার হাহাকার উঠল। নৃত্যগীত বন্ধ হয়ে গেল। রাজা মনে মনে ভাবলেন, কার এমন জঘন্য কাজ? প্রজারা তো কেউ তার শত্রু নয়, তবে ভোজুর এই কাজ করেছে। কিন্তু রাজা ভালো করে খোঁজ নিয়ে জানলেন, ভোজু আজ আর কাল রাজমহলে আসেননি। নিজের মহলে অসুস্থ হয়ে পড়ে আছে। রাজা তবু লোক পাঠিয়ে ভোজুকে ডেকে আনলেন। সব শুনে ভোজু হুঁ করে কেঁদে উঠল, দাদা, এমন যে হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এ নিশ্চয় রাজা অন্তঃপুরের কোনো দাসীর কাজ। আমি তো কাল আপনার প্রাসাদেই আসিনি। তাছাড়া আমি আমার মহলে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি কাল কোথাও বেড়াইনি। রাজা ভোজুর কথা মতো সব দাসীকে ডাকলেন। ভোজু বললেন, বলো, কে এমন জঘন্য কাজ করেছ, নইলে সবার গর্দন নেওয়া যাবে। সবাই এক বাক্যে বলল, আমরা কেউ এমন জঘন্য কাজ করিনি, আমরা সবাই রাজকুমারকে ভালোবাসি। একজন দাসী বলল, আমরাই শুধু রাজ অন্তঃপুরে থাকি বলেই আমাদের এই কাজ নয়, রাজনটিরাও ও রাজকুমারের কাছে ছিল। ভোজু দাসীর কথা শুনে প্রচণ্ড রেগে বলল, মহারাজ, এই দাসী এই জঘন্য কাজ করেছে, নিজে অন্যায় করে আবার রাজনটিদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। রাজার আদেশে দাসীর গর্দন নেওয়া হলো, কিন্তু রাজকুমার অন্ধই হয়ে গেল। অন্ধ অবস্থাতে রাজকুমারের পাঠ শুরু হলো। বিভিন্ন শাস্ত্রে আর তার অনুরাগ দেখে গুরুমশাই অবাক হয়ে গেলেন। শুধু কি তাই, অস্ত্রবিদ্যাতে 10 বছর বয়সে রাজকুমার বিশেষ দক্ষ হয়ে উঠল। শব্দ লক্ষ্য করে যে জায়গায় তীর মারতেন, ঠিক সেই জায়গাতেই গিয়ে তীর বিদ্ধ হতো।
একদিন ভোজু রাজ উদ্যানের পাশে দিয়ে যাচ্ছিলেন। একটা তীর ভোজুর কানের পাশ দিয়ে চলে গেল। ভোজু দূর থেকে তীরটা কুড়িয়ে এনে পরীক্ষা করে দেখে রাজকুমারের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন, এ তীর কার? রাজকুমার বললেন, আমার। ভোজু প্রচণ্ড রেগে গিয়ে বলল, তীরটা আমার দিকে ছুঁড়েছিলে কেন? তোমাকে দেখতে চেয়েছিলাম, ভয় পেয়ে গেলে তো? কি আর করবেন ভোজু, প্রকাশ্যে তো রাজকুমারকে হত্যা করা চলবে না। মহলে এসে ভীষণ মুচড়ে পড়লেন। সিংহাসন তো হাতছাড়া হলো, এবার প্রাণও বুঝি যায়। দুর্জনকে ডেকে বললেন, আর ধৈর্য ধরা আমার পক্ষে সম্ভব নয়। যেভাবেই হোক রাজপুত্রকে হত্যা করতে হবে। আজ আর একটু হলে আমার প্রাণ যেত। দুর্জন বললেন, ভয় নেই বন্ধু, আমি সব ঠিক করে ফেলেছি। এখন থেকে 4 ক্রোশ দূরে এক গভীর জঙ্গলে একজন কাপালিক থাকেন। রাজকুমারকে তুমি যদি কোনো রকম ভুলিয়ে একবার ওদিকে নিয়ে যেতে পারো, তাহলে বাদবাকি কাজটা কাপালিকই করবে। মানে আগামী অমাবস্যাতে রাতে রাজকুমারকে কালীর কাছে বলি দেবে। ভোজু বললেন, এ তো খুব সহজ কাজ। ঠিক আছে, আমি আগামী অমাবস্যার রাতে রাজকুমারকে ওখানে নিয়ে যাব। রাজ উদ্যানে রাজপুত্র বসেছিলেন, দূরে দাসীরা খেলায় ব্যস্ত। এই সুযোগে ভোজু এলেন রাজকুমারের কাছে। রাজকুমার পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন। বললেন, কে কাকু? হ্যাঁ আমি। রাজকুমার বললেন, ওই রকম পা টিপে টিপে ইঁদুরের মতো চলছো কেন? আমি দেখতে পেলাম না পেলেও সব টের পাই। ভোজু বললেন, আমি তো তোমার কাছেই এলুম, তোকে এক জায়গায় নিয়ে যেতে এসেছি। রাজকুমার বললেন, কোথায়, কেন? এখান থেকে 4 ক্রোশ দূরে এক সন্ন্যাসী থাকেন, তোকে তার কাছে নিয়ে যাব। তিনি তোর চোখ ভালো করে দেবেন। রাজকুমার বললেন, ঠিক আছে, আমি বাবা মাকে ছুটে গিয়ে বলে আসি। ঘোড়া দাঁড়িয়ে আর অপেক্ষা করলে চলবে না, সন্ন্যাসীর পুজোর আগেই আমাদের ওখানে পৌঁছাতে হবে। রাজকুমার আর আপত্তি করলেন না। ভোজু রাজকুমারকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে তীর বেগে ঘোড়ার জঙ্গলের দিকে ছুটিয়ে গেলেন। রাজ্যের ওদিকটায় লোকেরা খুব বেশি যাতায়াত করতো না, তাই রাজকুমারকে নিয়ে যেতে কেউ দেখলো না। ঘোড়া ছুটিয়ে ভোজু গভীর জঙ্গলে চলে গেল। দুর্জন তার দলবল নিয়ে কাপালিকের আশ্রমে অপেক্ষা করছিল। রাজকুমারকে ভোজু ঘোড়া থেকে নামিয়ে নিলেন। দুর্জনের লোকেরা রাজকুমারকে দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল। রাজকুমার কাঁদতে কাঁদতে বললেন, কাকু, এরা আমাকে বাঁধছে কেন? দুর্জনের লোকেরা হো হো করে হেসে উঠল। ভোজু অট্টহাস করে বলল, ওরে মূর্খ, শুধু বাধা নয়, তোকে আজ কালীর কাছে কাপালিক বলি দেবে। এবার তোর মা বাবাকে বন্দি করে আমি সিংহাসনে বসবো। দুর্জন লোকেরা রাজকুমারকে কাপালিকের কাছে পৌঁছে দিল। কাপালিক বললেন, বা সুন্দর রাজকুমার তো, মার কাছে একে আজকে অমাবস্যার রাতেই বলি দেওয়া হবে। অনেক দিন মায়ের কাছে বলি দেওয়ার জন্য এরকম সুন্দর ছেলে পাইনি। কাপালিক হা হা করে অট্টহাস করে উঠলেন। দুর্জনের লোকেরা রাজকুমারকে কাপালিকের কাছে রেখে চলে এলো। ভোজু তাদের জিজ্ঞাসা করলো, কাপালিক আজ রাতেই ওকে বলি দেবে তো? দুর্জন বলল, হ্যাঁ, আজ রাতে ওকে মায়ের কাছে বলি দেবে। তাছাড়া কাপালিকের হাত থেকে বাঁচলে ওইটুকুনি ছেলে ওই গভীর বনের থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরে আসতে পারবে না। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। ভোজু ও দুর্জনের দলবল নিয়ে রাজধানীতে ফিরে এলো। রাজপুরীতে এদিকে সকলে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও রাজকুমারের পাত্তা নেই। রাজবাড়ির মাথায় যেন আকাশ থেকে বাজ ভেঙে পড়ল। গভীর রাতে ভোজুর মহলে রাজার লোকেরা রাজপুত্রের খোঁজ নিয়ে এলো। বলল, রাজকুমারকে দেখেছে। ভোজু অবাক হয়ে অভিনয়ে ছলনা নিয়ে বললেন, কেন, রাজকুমার কোথায়? আজ সন্ধ্যে থেকে রাজকুমারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সন্ধ্যায় দাসীরা ছক্কা পাঞ্জা খেলছিল, কিছুক্ষণ পরে ওরা এসে দেখে রাজকুমার নেই। শুধু নেই নয়, এখানে ওখানে নেই। তাই আমরা আপনার কাছে খোঁজ করতে এলাম। আপনি কিছু জানেন? ভোজু বললেন, আমি তো কিছুই জানি না। আমি তো আজ দুপুরে শিকার করতে গিয়েছিলাম, এইমাত্র দলবল নিয়ে ফিরে এলাম। বড়ই চিন্তা কথা, এত লোক দাসী থাকতে রাজপুত্র আবার উবে গেল নাকি? রাজপুরীতে আবার হাহাকার উঠল। সারা রাত তন্ন তন্ন করে খুঁজে রাজকুমারকে কোথাও পাওয়া গেল না। রাজার এই এক রাতে অনেক বছর বয়স বেড়ে গেল। ভগবান যদিও একটি সন্তান দিলেন, সেই সন্তানকেও হারিয়ে গেল। রাজা রাজ্যের চারিদিকে রাজকুমারকে খুঁজে লোকে পাঠালেন, কিন্তু সকলেই হতাশ হয়ে ফিরে এলো। একমাত্র নগর কোতোয়াল ভোজুর ওপর সাংঘাতিক সন্দেহ হলো। এ নিশ্চয় ভোজুর কাজ।
তাছাড়া এমন জঘন্য কাজ কেউ করতে পারে না। কোতোয়াল একবার মনে মনে ভেবে নিল, রাজকুমার যেখানে বসেছিল দাসীরাও তার কিছু দূরে সেই ছক্কা পাঞ্জা খেলছিল। রাজকুমারকে যদি অন্য কেউ, বিদেশি বা অচেনা কেউ জোর করে ধরে নিয়ে যেত, সেক্ষেত্রে রাজকুমার চিৎকার করে উঠত। দাসীরা বা সিপাহীরা সে চিৎকার শুনতে পেত। রাজকুমারকে নিশ্চয়ই কোনো আপনজনেই ভুলিয়ে নিয়ে গিয়েছে, তাই রাজকুমার আর চিৎকার করেনি। দাসীরা সেপাহীরা কিছুই টের পায়নি। কোতোয়াল রাজ উদ্যানে যে জায়গায় রাজকুমার বসেছিল সে জায়গায় এলেও সেখানে দেখল একজোড়া চর্ম পাদুকার চিহ্ন পড়ে রয়েছে। তারপর বাগানের বাইরে এসে সেই পাদুকার চিহ্ন মিলিয়ে গেল। কোতোয়াল ভাবতে লাগলো, এই ব্যক্তিটিকে, দাসীরা তো এমন পাদুকা নেই। খুঁজতে খুঁজতে কোতোয়াল একবারে ভোজুর মহলে গেল। ভোজুর কক্ষে গিয়ে দেখল ঠিক ওই রকম এক জোড়া পাদুকা। কোতোয়াল একটা চাকরকে জিজ্ঞাসা করে জানল, রাজকুমার যেদিন হারিয়ে যায় সেদিন ভোজু সন্ধ্যায় কিছু আগেই মহল থেকে বেরিয়ে গিয়েছিল। চাকরটির কথা শুনে কোতোয়াল বদ্ধমূল ধারণা হলো ভোজুই রাজকুমারকে ভুলিয়ে নিয়ে গিয়ে হত্যা করেছে। অতএব কোতোয়ালের সর্বপ্রথম কর্তব্য হলো রাজাকে ভোজুর সম্বন্ধে সকল তথ্য জানানো। কোতোয়াল তাড়াতাড়ি করে ভোজুর মহল থেকে বেরিয়ে এলো। সদর দরজার কাছে এসে ভোজুর মুখোমুখি পড়ে গেল। ভোজু বললেন, কি ব্যাপার কোতোয়াল, আমার মহলে কি মনে করে? কোতোয়াল বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম অনেকদিন হুজুরের সঙ্গে দেখা হয়নি, তাই একবার ঘুরে গেলাম। ভোজু বললেন, বেশ বেশ, তা না হয় দেখা করেই যাচ্ছ কেন? অনেকক্ষণ আপনার অপেক্ষায় বসেছিলাম, তারপর আসতে দেরি তো হবে তো ভেবে বেরিয়ে পড়লাম। ভাগ্য ভালো, সদর দরজার কাছে আসতে হুজুরের দেখা পেলাম। তোমাদের রাজকুমার আর খবর পেলে? কই আর পেলাম হুজুর, রাজকুমার যেন হাওয়ায় উবে গেল। রাজার একে বয়স হয়েছে, তারপর রাজপুত্র হারিয়ে যাওয়ায় বড়ই কাতর হয়ে পড়েছেন। কাজকর্ম তো পরিচালনা করার আর সামর্থ্যই নেই। ভোজু হাসি হেসে বলল, তবে তো দেখছি আমাকেই তাড়াতাড়ি রাজকার্যভার গ্রহণ করে দাদাকে বিশ্রাম দিতে হবে, এটা আমার কর্তব্য। কোতোয়াল বললেন, তা যা বলেছেন হুজুর। কোতোয়াল ভোজুর কাছ থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদের দিকে চলে গেল। ভোজুর মনে হলো কোতোয়াল শুধু দেখা করতে মহলে আসেনি, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। ভোজু মহল থেকে ঢুকেই মহলের সকল দাসদাসীর একসঙ্গে ডাকলেন, বললেন, কোতোয়াল তোদের কিছু জিজ্ঞাসা করেছিল? একটা চাকর বলল, হ্যাঁ, ভোজু জিজ্ঞাসা করেছিল। চাকর বলল, রাজকুমার যেদিন হারিয়ে যায় সেদিন তোদের মনিব কখন বেরিয়েছিল? ভোজু বললেন, তুই কি বললি? চাকর বলল, সন্ধ্যার কিছু আগেই আমাদের মনিব বেরিয়ে গেল আর ফিরেছেন সেই গভীর রাতে। এমন সময় দ্বারে ঘণ্টা বাজলো। দুর্জন এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? ভোজু সব দাসদাসীকে হটিয়ে দিয়ে বলল, সর্বনাশ, কোতোয়াল বোধহয় সব কিছু জানতে পেরেছে। এক্ষুনি একটা ব্যবস্থা করা দরকার। ঠিক আছে, কোতোয়ালে এক্ষুনি শেষ করে ফেলছি। আগুন নিয়ে ছেলে খেলার মজা টের পাচ্ছি বাছাধনকে। এদিকে কোতোয়াল একবারে রাজপ্রাসাদে ঢুকে পড়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দাসী এসে কোতোয়ালকে একবারে রাজার শয়নকক্ষে নিয়ে হাজির। রাজা শয্যায় শুয়ে আছেন, পুত্রকে হারিয়ে বড়ই কাতর হয়ে পড়েছেন। এমন সময় কোতোয়ালকে দেখে রাজা চমকে উঠে জিজ্ঞাসা করলেন, কি খবর কোতোয়াল? কোতোয়াল রাজাকে মাথা নিচু করে অভিবাদন জানিয়ে বললেন, খবরটা অত্যন্ত জরুরি এবং গোপনীয়। রাজা হাতের ইশারায় অন্যান্য দাসদাসীদের চলে যেতে বললেন। সকলেই চলে গেল। কোতোয়াল বলল, রাজপুত্র যে নিয়ে গেছে সে কে জানেন? রাজা আগ্রহে শয্যার উপরে উঠে বসলেন। সে কে? কোতোয়াল বলছে, সে হচ্ছে। পিছন থেকে একটা তীর এসে কোতোয়ালের পিঠে বিঁধে বুক দিয়ে বেরিয়ে গেল। কোতোয়ালের বলা শেষ হলো না, মাটিতে লুটিয়ে পড়ল। রাজা ছুটে এসে জানলা দিয়ে বাইরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কোতোয়ালের মৃত্যু তদন্ত করতে সেনাপতি এসে হাজির হলো ভোজুর মহলে। সেনাপতি বললেন, এ কাজ আপনার বা আপনাদের দলের লোকের? ভোজু বললেন, তুমি কি করে বুঝলে সেনাপতি? সেনাপতি বললেন, আমি সবই জানি। রাজনটির লোক কাল আমার কাছে এসেছিল। কাল মৃত্যুশয্যায় শুয়ে রাজনটি আমাকে সব কথা বলেছে। রাজপুত্রকে অন্ধ করেছে আপনারা। রাজনটি কাল শেষ রাতে মারা গেছে। ভোজু বললেন, রাজা এসব কথা জানেন? সেনাপতি বললেন, এখনও জানেন না, তবে শীঘ্রই জানতে পারবেন। আপনাকে যদি বাগে পেয়ে এক্ষুনি খতম করে দিই, কোনো লাভ হবে না। আপনার মহলের চারিদিকে সৈন্যরা ঘিরে আছে। ভোজু এবার সেনাপতির শয়তানির জালে জড়াতে চাইলেন।
বললেন, সেনাপতি মশাই, বুঝে দেখুন, রাজপুত্র আর বেঁচে নেই। রাজামশাই বুড়ো। আমার প্রস্তাব মেনে নিলে আপনার লাভই, লোকসান হবে না। সেনাপতি বলল, কি আপনার প্রস্তাব? ভোজু বললেন, আমার প্রস্তাব হচ্ছে আপনি যা জানেন রাজাকে তা কিছু বলবেন না। একদিন অতর্কিত আক্রমণ করে রাজা ও রানীকে বন্দি করে রাখতে হবে। প্রজারা তা জেনে পুত্রশোকে কাতর হয়ে রাজার শয্যা নিয়েছেন। অতএব এই শয্যা উনি বন্দিশালায় নেবেন। তারপর কিছুদিন পরে রাজা মারা গেছে, রটিয়ে দিতে হবে। প্রজারা বিশ্বাস করবে। রাজাকে বন্দিশালায় পাঠিয়ে আমি রাজা আর আপনি সেনাপতি। সেনাপতি বলল, সেনাপতি তো আমি এখনও। আপনাকে রাজা করে আমার লাভ? ভোজু বললেন, সেনাপতি আপনি আজ যেমন আছেন সেদিনও তেমনই থাকবেন। তাছাড়া রাজভাণ্ডারে মণিমাণিক্য রত্নাদি সব আপনার। সেনাপতি ভোজুর শয়তানির জালে জড়িয়ে পড়লেন। সৈন্য আর আবার নীরবে ফিরে গেল। অতএব কিছুদিনের মধ্যে ভোজু রাজপ্রাসাদে এলেন। সেনাপতি যখন হাতের মুঠোয়, তখন ভয় কি? রাজা রানীকে দূরের বন্দিশালায় গভীর রাত্রে পাঠিয়ে দেওয়া হলো। কাকপক্ষী তো এসব টের পেল না। অতএব ভোজু সিংহাসনে বসলেন। সেনাপতিই রয়ে গেল। ভোজুর কথা মতো রাজ্য ভাণ্ডার থেকে মণিমাণিক্য ও অন্যান্য রত্নাদি সেনাপতিকে দান করা হলো। কিন্তু আর এক বিপদ হলো। একদিন গভীর রাতে দুর্জন রাজপুরীতে হানা দিল। ভোজু অবশ্য দুর্জনের উপস্থিতিতে এরকম পরিস্থিতি হতে পারে সে কথা আগে থেকেই সেনাপতিকে জানিয়ে রেখেছিল। অতএব সেনাপতিও দুর্জনকে যথাযোগ্য অভ্যর্থনা করবার জন্য প্রস্তুত ছিলেন। দুর্জন এসে বললেন, ভোজু, আমায় অর্ধেক রাজ্য দাও। ভোজু রোষের সঙ্গে বলল, কেন? আমার জন্যই তুমি আজ সিংহাসনে বসতে পেরেছ। আমি রাজপুত্রকে পৃথিবী থেকে সরিয়ে দিতে সাহায্য করেছি। অতএব তুমি আমার প্রাপ্য অর্ধেক রাজ্য দিবে নাই বা কেন? নইলে তোমার কথা আমি প্রজাদের কাছে ফাঁস করে দেব। সেনাপতির লোকেরা দুর্জনের পিছন থেকে এসে জাপটে ধরল। তারপর রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো, দুর্জন রাজপুত্রের হত্যাকারী। রাজার ভোজু ন্যায় বিচারে খাতিরে দুর্জনকে ফাঁসি দেওয়া হলো। প্রজারা ন্যায় বিচারের জন্য ভোজুকে ধন্য করতে লাগলো। ভোজুর রাজত্বে 10 বছর কেটে গেল। ভোজু ভোগ বিলাসে মেতে উঠলেন। প্রজাদের উপর আবার নিপীড়ন শুরু হলো। প্রজারা মুখ বুজে সহ্য করতে লাগলো। একদিন রাজসভায় আবার সেই জ্যোতিষীর আবির্ভাব হলো। ভোজু জ্যোতিষীকে নিভৃতে ডেকে নিয়ে বললেন, আপনার গণনা মিথ্যে। রাজপুত্রকে হত্যা করে সিংহাসনে বসেছি। জ্যোতিষী গভীর কণ্ঠে বললেন, রাজপুত্র মরেননি, তিনি জীবিত আছেন। আপনারও মৃত্যু সময় আসন্ন। জ্যোতিষীর কথা শুনে ভোজু অবাক হয়ে গেল। এও কি কখনো সম্ভব? ভোজু চণ্ডাল মূর্তি ধারণ করলেন। অত্যাচার বেড়েই চলল। জ্যোতিষীর কথাই সত্যি, রাজপুত্র মরেনি। কাপালিক হাড়ি কাঠে রাজপুত্রকে ফেলে খড়গ তুলেছেন। সেই সময় কাপালিকের স্ত্রী এমন সুন্দর ছেলেকে বলি দিতে দেবে না। কাপালিক বলেন, বলিতে এমন সুন্দর ছেলেকেই দিতে হয়? মা, তোর মনস্কামনা পূর্ণ হবে। পৈশাচিক উল্লাসে মত্ত হয়ে কাপালিক আবার খড়গ তুললেন। মা ভৈরবী এবারও একই কথা শোনালো এবং বলল যে, অন্ধ, একে আমি বলি দিতে দেব না। অতএব রাজপুত্রকে বলি দেওয়া কাপালিকের পক্ষে সম্ভব হলো না। অন্ধ বলে রাজপুত্র কাপালিকের হাত থেকে রেহাই পেলেন। ভৈরবী মাতৃস্নেহে রাজপুত্রকে লালন পালন করতে লাগলেন। রাজপুত্রের চোখও ভালো হয়ে গেল। একটা বুনো পাতার রস দেওয়ার ফলে রাজপুত্র চোখ মিলে চাইলেন। সে আর এক গল্প। রাজপুত্র কাপালিকের আশ্রমে দাওয়ায় বসেছিলেন। একটা ছাগল এসে রাজপুত্রের চোখে মুখে মুখ ঘষতে লাগলো। ছাগলের মুখে একটা বুনো পাতা লেগেছিল। তার থেকে কিছুটা রস লাগাতেই রাজপুত্রের একটা চোখ খুলে গেল, আর একটা চোখও তখন বন্ধ। একদিন ছাগলের পিছন পিছন গিয়ে রাজকুমার সেই বুনো পাতা গাছ দেখতে পেল। সেই পাতার রস চোখ বন্ধ চোখটায় লাগিয়ে দিতেই চোখটা খুলে গেল। আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে রাজপুত্র ভৈরবীর কাছে এলেন। আর দু চোখ ভালো হয়ে গেছে। ভৈরবী বলল, সর্বনাশ, কাপালিক টের পেলে আজ তোমাকে মায়ের কাছে বলি দেবে। তবে কি উপায় ভৈরবী মা? ভৈরবী রাজপুত্রের হাতে একটা খড়গ দিয়ে বললেন, এখনই উত্তর দিকে ছুটে যাও। পথে জন্তু জানোয়ার আক্রমণ করতে পারে বলে এই খড়গ তোমায় দিলাম। সোজা উত্তরের দিকে ছুটে গিয়ে এই জঙ্গল শেষ হয়ে লোকালয় পাবে। তারপর তোমার বুদ্ধি বিবেচনা মতো কাজ করো।
ভৈরবীকে প্রণাম করে রাজপুত্র উত্তর দিকে ছুটলেন। জঙ্গলে কোনো বিপদ হলো না। জঙ্গল পেরিয়ে একটা নতুন রাজ্য পৌঁছালেন। রাজ্যের নাম স্বরূপনগর। রাজাকে অনুরোধ করে রাজপুত্র সদর দরজায় পাহারাদারদের কাজে পেয়ে গেলেন। বেতন 20 স্বর্ণমুদ্রা। 5টি স্বর্ণমুদ্রা রাজপুত্র দেব পূজায় লাগাতেন। 5টি দরিদ্র ও 5টি ব্রাহ্মণের উদ্দেশ্যে দান করে বাদবাকি 5টি স্বর্ণমুদ্রা নিজের খাদ্য ও বস্ত্রের জন্য ব্যয় করতেন। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। একদিন স্বরূপনগরে রাজসভায় জ্যোতিষীর আবির্ভাব ঘটল। রাজা বললেন, রাজকন্যার উপযুক্ত পাত্র কোথাও খুঁজে পাচ্ছি না। রাজকন্যার ভাগ্যে কি বিয়ে নেই? জ্যোতিষী বললেন, রাজকন্যার পাত্র আপনার কাছাকাছি আছে। পাত্রের জন্য দূরে খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। স্বরূপনগরের রাজা অবাক হয়ে জ্যোতিষীর মুখের দিকে তাকিয়ে বললেন, সে কে? জ্যোতিষী মুচকি হেসে বললেন, সে হচ্ছে আপনার সদর দরজায় ওই যুবক পাহারাদার। জ্যোতিষীর কথা শুনে স্বরূপনগরের রাজা সাংঘাতিক রেগে গেলেন। বললেন, অন্য কেউ বললে এক্ষুনি তার গর্দান কেটে নিতাম। কোথায় রাজকন্যা আর কোথায় এক বেতনভুক্ত দারোয়ান? জ্যোতিষী অবিচলিত কণ্ঠে বললেন, ক্রোধ সংবরণ করুন মহারাজ। আপনার দ্বাররক্ষী সাধারণ বেতনভুক্ত কর্মচারী নন। উনি সোনামুখী রাজা রত্নমাণিক্যের একমাত্র সন্তান। রাজটিকা ওর ললাটে। সোনামুখী রাজাকে কে না চেনে? ধনে মানে উনি সকল রাজাদের মধ্যে একদিন শ্রেষ্ঠ ছিলেন। আজ না হয় ভোজুর হাতে বন্দি। স্বরূপনগরের রাজা সঙ্গে সঙ্গে সদর দরজায় ছুটে গিয়ে রাজপুত্রকে আলিঙ্গন করে জড়িয়ে ধরলেন। তুমি সোনামুখী রাজপুত্র, সামান্য দ্বাররক্ষী নও? ভাগ্যের দোষে আমার দাঁড়িয়েছ। না জেনে তোমায় কত অপমান করেছি। তোমার পরিচয় পেয়ে আর তো অপমান করতে পারছি না। আমায় ক্ষমা করো রাজপুত্র। জ্যোতিষী ও রাজকুমারকে কাছে ডেকে বললেন, এখানকার রাজকন্যা নীলাবতীকে বিয়ে করে স্বরাজ্যে ফিরে যাও রাজপুত্র। তোমার বাবা মা ভোজুর হাতে বন্দী হয়ে কারাগারে অতি কষ্টে দিন যাপন করছেন। তোমার কাকা ভোজু মৃত জেনে রাজসিংহাসনে দখল করে প্রজাদের ওপর সাংঘাতিক উৎপীড়ন চালাচ্ছেন। স্বরূপনগরের রাজার সৈন্য সাহায্য নিয়ে তুমি অবিলম্বে তোমার মা বাবাকে মুক্ত করো আর ভোজুকে হত্যা করে তোমার রাজসিংহাসন উদ্ধার করো। অতএব এক শুভ দিনে সোনামুখী রাজপুত্রের সঙ্গে স্বরূপনগরের রাজকন্যা নীলাবতীর বিয়ে হয়ে গেল। কিন্তু সোনার পালঙ্কে রত্নমাণিক্য খচিত রাজপ্রাসাদে দিন কাটল রাজপুত্রে চলবে না। রাজপুত্র স্বরূপনগরের রাজার কাছে সেই 10 সহস্র সৈন্য নিয়ে সোনামুখীর উদ্দেশ্যে যাত্রা করলেন। রানী নীলাবতীও রাজপুত্রের সঙ্গে রওনা দিলেন। 13 দিনে 13 রাত্রি পর রাজপুত্র সসৈন্যে সোনামুখীর হাজির হলেন। ভোজুর ভোগবিলাসে মত্ত ছিলেন। সৈন্যরা দুর্বল হয়ে পড়েছিল। অতএব 10 সহস্র সুশিক্ষিত সৈন্য নিয়ে রাজধানী দখল করতে রাজপুত্রের কোনো কষ্ট হয়নি। রাজপুত্রের পক্ষে সসৈন্যে রাজপুরীতেও ঢোকা সহজ হলো। সৈন্যরা রাজপ্রাসাদে ঘিরে ধরল। রাজপুত্র একা উন্মুক্ত তরবারি নিয়ে রাজসভায় ঢুকলেন। ভোজু হুঙ্কার দিয়ে উঠলেন, কে তুমি? রাজপুত্র বললেন, আমি তোমারই ভাইপো। আমাকে চিনতে পারছো না? ভোজু চমকে উঠলেন, তুমি তো অন্ধ ছিলে। রাজপুত্র ভোজুকে অতর্কিত আক্রমণ করলেন। রাজপুত্রের অসি ভোজুর বুকে বিদ্ধ করল। ভোজু রাজসিংহাসনে লুটিয়ে পড়লেন। সভার অন্যান্য লোকেরা হতবাক হয়ে তাকিয়ে রইল। রাজপুত্র কারাগারে এসে বাবা মাকে শৃঙ্খল মুক্ত করলেন। রাজা রানী আনন্দে রাজপুত্রকে জড়িয়ে ধরলেন। কে তুমি? আমাদের মুক্ত করলে। আমি তোমাদের সন্তান। তুমি বেঁচে আছো। কিন্তু তুমি তো অন্ধ ছিলে। আমি অন্ধ ছিলুম, কিন্তু ভগবানের দয়ায় আজ অন্ধ নই। পিছনে এসে দাঁড়ালেন স্বরূপনগরের রাজকন্যা নীলাবতী। নীলাবতী রাজা রানীকে প্রণাম করলেন। রাজপুত্র বললেন, তোমাদের পুত্রবধূ। রাজা রানী আনন্দে পুত্র ও পুত্রবধূকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। সোনামুখী রাজ্যে আবার সুখ ও শান্তি ফিরে এলো। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে আর আনন্দে থাকবে।